শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া স্মৃতি। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক সূচনা হলো ট্রাম্প 2.0 ও যুগ। দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ গ্রহণ ভাষণে আবারও জোর দিয়েছেন তিনি আমেরিকান ফার্স্ট নীতির পক্ষে। বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করা হবে, মাফিয়া গোষ্ঠীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হবে বলেও ভাষণে বলেছেন ট্রাম্প। Your right hand and repeat after me. I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear that I will মাত্র 43 শব্দের শপথ। এতেই যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের দায়িত্বে ডোনাল্ড জন ট্রাম্প। স্থানীয় সময় দুপুর 12টায় ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে শেষ হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। তোপধ্বনিতে স্বাগত জানানো হয় নতুন প্রেসিডেন্টকে। শপথের পর রীতি অনুসারে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংক্ষিপ্ত ভাষণের শুরুতেই জোর গলায় ঘোষণা করেন আমেরিকা ফার্স্ট নীতির কথা। I will very simply put America first. এই মুহূর্ত থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আজকের পর থেকে আমাদের দেশ তার সম্মান ফেরত পাবে, আবারও ধাবিত হবে উন্নতির দিকে। সবাই যুক্তরাষ্ট্রকে ঈর্ষা করবে, কিন্তু কাউকে যুক্তরাষ্ট্রের কোনো সুযোগ নিতে দেয়া হবে না। শপথ অনুষ্ঠানে ট্রাম্প ঘোষণা দেন, যে কোনো মূল্যে বিগত সরকারের দুর্নীতি, অবিচার সহ প্রতিটি অনিয়মের পরিবর্তন আনা হবে। নতুন নীতি এবং পরিকল্পনার আলোকে ঢেলে সাজানো হবে সবকিছু। And our top priority will be to create a nation that is proud, prosperous and free. পুনরুদ্ধার করা হবে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব, পুনঃপ্রতিষ্ঠিত হবে নিরাপত্তা, পুনঃস্থাপিত হবে ন্যায় বিচারের ভারসাম্য, শেষ হবে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভ্যাস। নতুন প্রশাসনের মূল লক্ষ্যই হবে একটি গর্বিত, সমৃদ্ধ এবং স্বাধীন জাতি গড়ে তোলা। যুক্তরাষ্ট্র খুব শিগগিরই আরও মহান, আরও শক্তিশালী এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে। শপথ গ্রহণের দিনকে মার্কিন নাগরিকদের জন্য মুক্তির দিন হিসেবে আখ্যা দেন ট্রাম্প। অর্থনীতি আর অভ্যন্তরীণ নীতি প্রাধান্য পায় ট্রাম্পের বক্তব্যে। উঠে আসে অভিবাসন ইস্যুও। বলেন, দক্ষিণ সীমান্তে ঘোষণা করা হবে জরুরি অবস্থা। আমি সাউদার্ন বর্ডারে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। সীমান্ত পার হয়ে যারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদেরকে গ্রেফতার করা হবে এবং সাথে সাথে ফেরত পাঠানো হবে নিজ দেশে। মাফিয়া গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হবে। Our country can no longer deliver basic services in times of emergency, as recently shown. শপথ অনুষ্ঠানে ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ অন্যান্যরা। শপথের দিনে ব্যস্ত কর্মসূচির শুরু হয় সকালে সেন্ট জনস চার্চে প্রার্থনার মাধ্যমে। এরপর হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে চা চক্র। সেখান থেকে দুজন একসাথেই যান শপথ অনুষ্ঠানে। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস থেকে বাইডেনের আনুষ্ঠানিক বিদায় হয় এর মাধ্যমে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। দর্শক, এই বিষয়ে আর একটু বিস্তারিত বিশ্লেষণ আমরা জানতে চাই। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মাহফুজ মিশু। মিশু, সব খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণে বাংলাদেশ ইস্যুতে আসলে দেশটির সার্বিক পররাষ্ট্রনীতি কেমন হতে পারে বলে আপনি মনে করেন? আমাদের যে বোঝাপড়া খানিকটা স্মৃতি, সেইটা হচ্ছে যে বাংলাদেশ নামক যে দেশটি আমাদের দেশ, সেই দেশটি নিয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের খুব বেশি মাথা ব্যথা থাকার কথা না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি মূলত আবির্ভূত হয় তাদের স্বার্থ, তাদের অর্থনৈতিক স্বার্থ, তাদের কৌশলগত স্বার্থ, সেই জায়গা থেকে। ফলে ডোনাল্ড ট্রাম্প নিজে বাংলাদেশ নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন বা তার প্রশাসন ঘামাবে তেমনটা মনে করার বোধ করি সুযোগ নেই। কিন্তু যেটি খানিকটা আশঙ্কার জায়গা, সেটি হচ্ছে যে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এই দুজনের মাঝে পার্থক্য করাটা খুবই কঠিন আসলে, কারণ ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প যেরকম একজন শক্ত অভিনেতা ছিলেন, একজন ধনাঢ্য ব্যবসায়ী, আবার রাজনীতিবিদ হিসেবে অথবা প্রেসিডেন্ট হিসেবে তিনি নানান ভঙ্গিমায় কিন্তু আলোচিত। ফলে আপনি যদি এবং তিনি একজন কট্টর জাতীয়তাবাদী নেতা। ফলে আমরা যেসব ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর খানিকটা নির্ভরশীল, বিশেষ করে আমাদের তৈরি পোশাকের একটা সবচেয়ে বড় বাজার এককভাবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন যেটিতে বাংলাদেশ সবচেয়ে বেশি ট্রুপস পাঠায়, সেটির আমরা প্রধানতম সরবরাহকারী দেশ। ফলে সেটি মূলত ফাইন্যান্স হয় জাতিসংঘের সদস্য রাষ্ট্রভুক্তগুলোই করে, কিন্তু প্রধান ফাইন্যান্সিং মূলত করে মার্কিন যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিপূরণ, সেটির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের তহবিল একটা বড় ঘটনা। আমাদের অভিজ্ঞতা বলে 16 থেকে 20 সে জায়গায় ট্রাম্পের একটা চূড়ান্ত রকমের উদাসীনতা আছে। তিনি মনেই করেন না সারা পৃথিবীতে তার দেশ বা ধনী দেশগুলো যে পরিমাণ কার্বন নিঃসরণ করে ক্ষতি করছে, সেই ক্ষতিপূরণ তার জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া উচিত। ফলে এবারের ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট হিসেবে 2016-20 মেয়াদের চেয়ে ঢের গুণ শক্তিশালী। তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো নির্বাচন বা প্রাতিষ্ঠানিক কোনো আয়োজন কিন্তু যুক্তরাষ্ট্রে এবার নাই। ফলে এই ডোনাল্ড ট্রাম্প কতখানি পরিবর্তন হবেন, নাকি তিনি প্রতিহিংসা পরায়ণ হবেন, তার সীমান্ত নিয়ে, বর্ডারগুলো নিয়ে তার অভিবাসন নীতি কী হবে, এই বিষয়গুলোর দিকে আমাদের কঠোরভাবে নজর রাখতে হবে। পাশাপাশি যে বিষয়টা একটু বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে ট্রাম্পের উপরে আমাদের যে প্রতিবেশী দেশ ভারত এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে চলমান টানাপোড়েনের একটা সম্পর্ক, সেই সম্পর্কের কোনো প্রভাব ভারত যদি ট্রাম্পের উপরে ফেলতে পারে, বিশেষ করে যদি খেয়াল করেন স্মৃতি, ট্রাম্পের প্রশাসনে অনেক বড় বড় জায়গায় কিন্তু ভারতীয় বংশোদ্ভূতরা এরই মধ্যে বসে গেছেন। ফলে তারা সেটি নেতিবাচক অর্থেই চাইলেই করতে পারবেন, বিষয়টা তেমন না, কিন্তু সেইটার একটা প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এবং ট্রাম্প বা ট্রাম্প প্রশাসন যদি সরাসরি ওয়াশিংটন যদি ঢাকার সঙ্গে বা ঢাকা ইস্যুতে নিজে নাক না গলিয়ে তাদের স্থানীয় এজেন্ট বা এ অঞ্চলের বড় দেশ হিসেবে যদি ভারতের চোখ দিয়ে দেখা শুরু করে এবং ভারতের সঙ্গে আমাদের যে চলমান টানাপোড়েন, তাহলে ভারত হয়তো সেই সুবিধাটা কাজে লাগায় কিনা সেই ভয়টা খানিকটা থাকছে। সেই ভয়টি কিছুটা রয়েছে। আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই যে এরই মধ্যে কিন্তু ট্রাম্প বলেছেন যে তিনি শতাধিক ইস্যুতে পরিবর্তন আনবেন নির্বাহী আদেশের মাধ্যমে, বিশেষ করে বাণিজ্য, শুল্ক এবং অভিবাসন ইস্যুতে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আসলে যেমন রয়েছে, তেমনই কিন্তু সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। এই ক্ষেত্রে আসলে পরিবর্তন কি আসতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশের সাথে স্মৃতি, এই প্রশ্নটার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা কিছু ইস্যুতে ভয়ঙ্করভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ধরেন আপনি এই কোভিডের সময় আমাদের পুরো আরএমজি ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে প্রভাব, তার একটা বড় কারণ কিন্তু ছিল সেটি আমদানি রপ্তানি বন্ধ হওয়া। ফলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যদি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং ট্রাম্প প্রশাসনের এবং আমাদের চরম রকমের প্রতিদ্বন্দ্বিতার মুখে কিন্তু আমরা এরই মধ্যে আছি, সেটি প্রতিবেশী ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, ভিয়েতনাম একটা বড় মার্কেট হয়ে উঠছে। ফলে সেই জায়গাটা আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের এখানে মিয়ানমার থেকে আসা যাদেরকে আমরা রোহিঙ্গা জনগোষ্ঠী বলি, তাদের সরকারি হিসেবে সংখ্যাটি 11-12 লাখ হলেও সেটি আসলে 15 লাখের বেশি, এবং তাদের ভরণ পোষণের জন্য প্রতি বছর আমাদের ন্যূনতম $1 বিলিয়ন আমরা যে বৈদেশিক সহায়তা পেয়ে থাকি জয়েন্ট রেসপন্স প্ল্যান নামে, তার সিংহভাগ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা। আমরা আইএমএফ বা বিশ্বব্যাংকের উপরে অর্থনীতি নিয়ে যেসব আমাদের নির্ভরতা, সেগুলোতেও যুক্তরাষ্ট্রের একক একটা নিয়ন্ত্রণ রয়েছে। ফলে সেই জায়গাগুলোতে যদি ট্রাম্প প্রশাসনের সংস্কার নীতিমালা অথবা সেটি যদি তিনি ওলটপালট করে ফেলেন, কারণ ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে কি করবেন সেটি নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের নাগরিকরাও খানিকটা কনফিউজড, সংক্ষিপ্ত না বলে কনফিউজড, মানে দ্বিধান্বিত বলা ভালো, কারণ ট্রাম্পকে রিড করা যায় না। ফলে ওই চ্যালেঞ্জটা কিন্তু স্মৃতি থেকে যাচ্ছে। এটি যেরকম একটি জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে ট্রাম্প তার দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন, কিন্তু একটা জিনিস বোধ করি এখন খুবই জরুরি, বিশেষ করে বাংলাদেশের যে গভীর সমুদ্র এবং সেই অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, বিশেষ করে তার ইন্দো প্যাসিফিক যে কৌশল সেটি বাস্তবায়ন, এবং চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক এবং সামরিক স্নায়ুযুদ্ধ, তার সঙ্গে বাংলাদেশকে বা এই অঞ্চলকে ভারতের মাধ্যমে কাছে পাওয়ার একটা চেষ্টা কিন্তু পেন্টাগনের আছে। ফলে সেটি আবার আশারও জায়গা। ফলে যুক্তরাষ্ট্রকে তার নিজের স্বার্থে বেশ কিছু শঙ্কার জায়গাও রয়েছে, আবার আশার জায়গাও রয়েছে। অনেক ধন্যবাদ, আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আমরা শুনছিলাম। কখনো নেচে গিয়ে
আবার কখনো প্যারেডের মধ্য দিয়ে শপথ নিতে যেয়ে তোতলানো কিংবা সেই শপথ অনুষ্ঠানে উদ্ভট সব আচরণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বহু মার্কিন প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠানের ইতিহাস জুড়ে রয়েছে এমন কিছু মুহূর্ত, ঠিক যে কারণে আজও স্মরণীয় সেই সব অনুষ্ঠান। সাল 1977, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জিমি কার্টার। হঠাৎ করেই পেনসিলভেনিয়া অ্যাভিনিউ থেকে ভেসে আসতে থাকে বাদাম আকৃতির বিশাল একটি বেলুন। চমকে যায় অনুষ্ঠানে আগত অতিথিরা। বাদাম বিক্রেতা থেকে মার্কিন প্রেসিডেন্ট বনে যাওয়া জিমি কার্টারকে সম্মাননা জানাতেই এমন ঘটনা। শপথ অনুষ্ঠানে সঙ্গিনীর সাথে নাচ, এমন নজিরও আছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে। স্ত্রী হিলারি ক্লিন্টনের সাথে অভিষেক অনুষ্ঠানে এমনই কাণ্ড ঘটিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্টকে দড়ি দিয়ে বেঁধে ফেলা আর 34তম মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের অভিষেক অনুষ্ঠানে কাউবয় সেজে কাজটি করেছিলেন অভিনেতা এবং স্টান্টম্যান মন্টি মন্টানা। মার্চরত ব্যান্ডের দেখা মেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানে। তবে প্রথম অভিষেকে শপথ নেওয়ার সময় বক্তব্যে হোঁচট খেতে হয়েছে 44তম এই প্রেসিডেন্টকে। রিসাইকেল করা সোয়েটার থেকে বানানো হাতমোজা পরে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে দেখা গিয়েছিল ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে। নেট দুনিয়ায় যা পরবর্তীতে রূপ নেয় ট্রেন্ডিংয়ে। অনিক রহমান, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ট্রাম্পের 2.0 শাসনামলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মত বিশ্লেষকদের। ইতিমধ্যে বিশ্বের ক্ষমতাধর এই দেশটির মসনদে বসে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সবকিছু তা নিয়ে চলছে এক ধরনের চুলচেরা বিশ্লেষণ। তবে বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের বিদেশ নীতি, অভিবাসন নীতি, মানবিক সহায়তা কমানো এবং জলবায়ু পরিবর্তন খাতে সহায়তায় অনীহা সংকটে ফেলতে পারে বাংলাদেশকে। আহমেদ রেজার রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। 2016 থেকে 2020 সাল পর্যন্ত শাসনামলের পর রিপাবলিকান এই নেতার আমলকে বলা হচ্ছে ট্রাম্প 2.0। কেমন হবে তার দ্বিতীয় ইনিংস, কেমন প্রভাবই পড়বে বাংলাদেশের উপর, এ নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে চায়। এটি ছাড়া ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো আগ্রহ নেই। তবে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কার্যকরভাবে যুক্ত করার বিষয়টি আছে অগ্রাধিকারে। মার্কিন যুক্তরাষ্ট্র স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, অর্থনৈতিকভাবে অগ্রসর একটা দেশ দেখতে চায়। এই অঞ্চলে বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং তাকে ইতিবাচকভাবে অবদান রাখে, এটা চায় না। ইন্দো প্যাসিফিক এন্ড বিআরআই যখন কন্টেস্টে চলে আসবে তখন এটার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু অ্যাক্টিভিটিস অ্যাকশনস গুলো যেমন চাবে, আবার ইন্টেনশনস অফ ইউএসএ উইল বি যে বাংলাদেশ যেন আইপিএসে আবার জয়েন করে। রাজনীতির জন্য না হলেও ট্রাম্পের এবারের শাসনামল বাংলাদেশের জন্য কয়েকটি ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, যার মধ্যে ব্যবসা বাণিজ্যের শুল্ক আরোপ, কড়া অভিবাসন নীতি, জলবায়ু পরিবর্তন ও মানবিক তহবিলে অনীহার মতো বিষয়গুলো। তিনি যদি মানবিক সাহায্য কমিয়ে দেন, সেই ক্ষেত্রে রোহিঙ্গার বিষয়ে আমরা খানিকটা নেতিবাচক চাপে এটা উড়িয়ে দেওয়া যাবে না। তিনি ক্ষমতায় বসার সাথে সাথেই তিনি আবার তেল উত্তোলন করা শুরু করবেন। তার অর্থ হচ্ছে যে তিনি জলবায়ু সংক্রান্ত বিষয়ে এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে নেতৃত্বটা দিয়েছেন তিনি তার উল্টো দিকে আসবেন। ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছেন চায়নার উপরে 60% লেভি বা একটা পিউনিটিভ একটা অ্যাকশন নেবে। সো যদি 60% ট্যারিফ এটার উপরে ওঠে তখন একটা অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট হয়, লাইকলি টু ক্রিয়েট, যে আরএমজিটা চায়নার থেকে যে যা নেওয়া হতো সেটা হয়তো বা বাংলাদেশে দাম হতে পারে। সেম গোজ টু মেক্সিকোর উপরে উনি। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আওয়ামী সমর্থকদের জন্য ভালো, কিংবা ডক্টর ইউনূসের সাথে ভালো সম্পর্ক না থাকায় হাসিনা ফিরে আসতে পারে, এমন বিষয়গুলোকে গুজব হিসেবেই বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ আগের জায়গায় না, এটা অনেক বদলে গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
এখনকার বাস্তবতা। দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বিএনপি, এমন মন্তব্য করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে। দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী এবং সৎ লোকদের খুঁজে বের করতে হবে। গুলশান কার্যালয়ে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচিতে তিনি একথা বলেছেন। বিএনপি নেতারা আরও বলেছেন যে অনুপ্রবেশ এবং বিশৃঙ্খলাকারীদের ঠেকাতে এবছর সদস্য সংগ্রহ অভিযান বন্ধ থাকছে। নেতা কর্মীরা আমরা কেন জানি না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের জন্মদিবস পালন হলো, তাই না? এখানে আমাদের যে কর্মীরা আসেন স্লোগান নিয়ে রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। রাষ্ট্র মেরামতের রোডম্যাপ তৈরির কাজে 6টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অতিরিক্ত সময় পাওয়া 6 কমিশনের তালিকায় রয়েছে সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন, বিচার বিভাগ, পুলিশ এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয় গত 15 জানুয়ারি। মেয়াদ শেষ হওয়ার দিনে সরকারের হাতে প্রতিবেদন তুলে দিয়েছেন কমিশনের সদস্যরা। জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 31 জানুয়ারি। এখনও প্রতিবেদন জমা দেয়নি এই 2 কমিশন। ভোটাধিকার রক্ষা, কারচুপি সহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন শুধু ইসির ব্যাপার নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকারের সংগ্রামে যুক্ত হতে হবে। সাভারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে তিনি কথা বলেছেন। নির্ভুল তালিকা এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে যেন ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়ে কর্মকর্তা মাঠ কর্মীদের সতর্ক করেছেন সিএসএ। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। তিনি বলেছেন, কোটা রাখা না রাখার বিষয়টি মন্ত্রণালয়ের নয়। এর আগে ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত রয়েছে। সেই অনুযায়ী রোববার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ এলাকাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে কলেজের আসাদ হল সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে যে সন্ধ্যায় আসাদ হল এলাকায় ধূমপান করছিল 2 জন বহিরাগত যুবক। কলেজের শিক্ষার্থীরা তাদের ধূমপানে নিষেধ করে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের মারধর করে বহিরাগত 2 জন। শিক্ষার্থীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসাদ হল ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে বহিরাগত 2 যুবকের পক্ষে জড়ো হয় স্থানীয় ছাত্রলীগের 40 থেকে 50 জন। এই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে অন্তত 3 জন শিক্ষার্থী। পরে যুবদল এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রাতে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।